হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের ফার্স্ট সেমিস্টারের জন্য এসইসি যে তোমাদের টপিকটা রয়েছে পার্লামেন্ট, তো সেখান থেকে যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো ভারতের যে লোকসভা রয়েছে সেই লোকসভার অধ্যক্ষের ক্ষমতা এবং কার্যাবলীগুলো কি কি রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো তোমাদের যে মেন টপিক রয়েছে আজকে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে দেখে নেব যে ভারতের যে লোকসভার অধ্যক্ষের যে ক্ষমতা কার্যাবলীর মধ্যে নির্বাচন এবং পদমর্যাদা কী রয়েছে। ঠিক আছে, তো স্পিকারের নির্বাচন এখানে দেখা হয়েছে যে সাধারণ নির্বাচনের পর নবগঠিত যে লোকসভা, ঠিক আছে, নির্বাচনের পর যে লোকসভা গঠিত করা হয় বা গঠিত হয় সেখানকার সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজন অধ্যক্ষ নির্বাচন করেন। তো লোকসভায় বা নবগঠিত যে লোকসভা গঠন হয় তো সেই নবগঠিত লোকসভা থেকে সেখানকার সদস্যের থেকে একজন সদস্যকে স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থী স্পিকার হিসেবে নির্বাচিত হন। ঠিক আছে, তো সংখ্যাগরিষ্ঠ দলের যে মনোনীত প্রার্থী থাকবে সেই মনোনীত প্রার্থীকেই কিন্তু স্পিকার হিসেবে নিযুক্ত করা হয় লোকসভার মধ্যে। বিশেষ সম্মান এবং পদমর্যাদা কি রয়েছে। পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মতে স্পিকার হলেন লোকসভার স্বাধীনতা এবং সংগ্রামের প্রতীক। ঠিক আছে, লোকসভার স্বাধীনতা এবং সংগ্রামের প্রতীক হিসেবে তাকে অভিহিত করা হয়েছে পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মতে। তার পদমর্যাদা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য বলে গণ্য করা হয়। তো লোকসভার স্পিকারের পদমর্যাদা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার সঙ্গে কিন্তু একই সমতুল্য হিসেবে এখানে বিবেচনা করা হয়েছে। নেক্সট হলো প্রশাসনিক ক্ষমতা এবং কার্য পরিচালনার ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করে। প্রথমে আমরা দেখে নেব প্রস্তাব এবং নোটিশ অনুমোদন করা। ঠিক আছে, তো সভার কর্মসূচি স্থির করা, প্রস্তাব উত্থাপন এবং নোটিশ গ্রহণের ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, যে কোনো ধরনের কর্মসূচিকে স্থির করা, তারপরে হচ্ছে প্রস্তাব উপস্থাপন করা বা প্রস্তাব পেশ করা এবং নোটিশ গ্রহণের ক্ষেত্রে স্পিকারই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হলো সংশোধনী এবং প্রশ্ন গ্রহণ করা। কী ধরনের প্রশ্ন বা সংশোধনী সভায় পেশ করা যায় তা হলো অধ্যক্ষ বা স্পিকারই কিন্তু নির্ধারণ করে থাকে। আলোচনা নিয়ন্ত্রণ করা, যেখানে সবার আলোচনা বন্ধের প্রস্তাব গ্রহণ বা বর্জন করা। ঠিক আছে, যে সভায় কোনো ধরনের যদি আলোচনা করা হয় তাহলে সেই আলোচনাটিকে শুরু করা বা বন্ধ করা, ঠিক আছে, বা বর্জন করার যে প্রস্তাব, এখানে একছত্র ক্ষমতা শুধুমাত্র স্পিকারের হাতেই থাকে। ঠিক আছে, কোনো আলোচনাকে বন্ধ করে দেওয়ার যে ক্ষমতা শুধুমাত্র স্পিকারের হাতেই রয়েছে। আদালতের এখতিয়ার যে বহির্ভূত কি ক্ষমতা রয়েছে দেখো, স্পিকারের সংসদীয় সিদ্ধান্তকে দেশের কোনো আদালত চ্যালেঞ্জ করা যায় না। স্পিকারের যে সংসদীয় সিদ্ধান্ত দিয়ে থাকে, ঠিক আছে, তো সংসদে স্পিকার যে সমস্ত সিদ্ধান্ত দিয়ে থাকে সেই সিদ্ধান্তগুলোকে কিন্তু কোনো আদালতে চ্যালেঞ্জ করা যায় না। ঠিক আছে, বা তার বিরুদ্ধে কোনো আদালতে আপিল করা যায় না। নেক্সট, সভার শৃঙ্খলা এবং নিয়ন্ত্রণ রক্ষার ক্ষেত্রে স্পিকারের কি কি ভূমিকা রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যে আচরণ নিয়ন্ত্রণ করা। তো সভায়
বিশৃঙ্খলা রোধ এবং সংসদের বক্তব্য রাখার অনুমতি দেওয়া স্পিকারের প্রাথমিক দায়িত্ব। ঠিক আছে, স্পিকারের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়বে যে সভায় যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেই বিশৃঙ্খলাকে রোধ করা এবং সদস্যদের বক্তব্য রাখার যে অনুমতি, সেই অনুমতি দেওয়ার যে অধিকারটা সেটা শুধুমাত্র স্পিকারের কাছেই রয়েছে। নেক্সট হলো শৃঙ্খলা ভঙ্গের শাস্তি দেওয়ার অধিকার। অবাধ্য সদস্যকে সংযত হওয়ার নির্দেশ বা মৃদু তিরস্কার বা কক্ষ ত্যাগের জন্য নির্দেশ দিতে পারে। ঠিক আছে, কক্ষ ত্যাগের জন্য কিন্তু স্পিকার নির্দেশ দিয়ে থাকে। নেক্সট হলো অধিবেশন মুলতবি করা, যে প্রয়োজন মনে করলে তিনি সবার কার্য সাময়িকভাবে স্থগিত রাখতে পারে বা সবার সমাপ্তিও ঘোষণা করতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে সভা চলাকালীন তিনি সভাকে স্থগিত রাখতে পারেন বা সেটাকে মুলতবিও করে দিতে পারেন। নেক্সট রয়েছে পদত্যাগপত্র এবং ভোটদানের যে ক্ষমতা রয়েছে স্পিকারের, সেটা কি দেখো, পদত্যাগপত্রের যথার্থতা বিচার করার যে অধিকার। ঠিক আছে, 1974 সালের 33তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বা সংশোধনী অনুসারে কোনো সদস্যের পদত্যাগ স্বেচ্ছামূলক বা বলপূর্বক তা খতিয়ে দেখার দায়িত্ব স্পিকারের কাছে রয়েছে। ঠিক আছে, কোনো দলের সদস্যকে যদি পদত্যাগ করানো হয় তাহলে সেই পদত্যাগ সে স্বেচ্ছামূলকভাবে বা নিজের ইচ্ছায় সে পদত্যাগ করছে না, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, তো এই সমস্ত ব্যাপারগুলোকে খতিয়ে দেখার যে অধিকার এটা কিন্তু স্পিকারের কাছে রয়েছে। নেক্সট হলো নির্ণায়ক ভোট, যে সাধারণ অবস্থায় ভোট না দিলেও কোনো বিলে পক্ষে এবং বিপক্ষে সমান ভোট পড়লে অচলাবস্থা কাটানোর জন্য স্পিকার একটি নির্ণায়ক ভোট প্রদান করে। ঠিক আছে, কোনো বিল পাশের ক্ষেত্রে সদস্যদের মধ্যে ভোটদানের একটা প্রক্রিয়া হয়। ঠিক আছে, তো এই ভোটদানের প্রক্রিয়ায় যদি পক্ষে এবং বিপক্ষে যদি সমান ভোট পড়ে থাকে তাহলে একটা অচলাবস্থার সৃষ্টি হয়। তো এই অচলাবস্থাকে দূর করার জন্য সবার শেষে স্পিকার একটা নির্ণায়কমূলক ভোট প্রদান করে থাকে। ঠিক আছে, যাতে সেই বিলটা পাস হয় বা খারিজ করানো হয়। নেক্সট হলো কোরাম সংক্রান্ত বিশেষ ক্ষমতা কি রয়েছে স্পিকার। তো লোকসভার অধিবেশন পরিচালনার জন্য মোট সদস্যের অত্যন্ত 1/10 সদস্যের উপস্থিতি বা কোরাম আবশ্যক। তো কোরাম মানে হলো যে লোকসভার অধিবেশন চলাকালে লোকসভার যতগুলো সদস্য রয়েছে তো সেই সদস্যদের 1/10 মানে 100 জন যদি সদস্য থাকে তাহলে মিনিমাম 10 জন সদস্যকে কিন্তু উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, তো 10% সদস্যের উপস্থিতিকে বা যদি উপস্থিত না থাকে তাহলে সেই অবস্থাকে এখানে কোরাম বলা হয়। প্রয়োজনীয় সংখ্যক সদস্য উপস্থিত না থাকলে অধ্যক্ষ সবার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে বা মুলতবি ঘোষণা করতে পারেন। তো মিনিমাম যদি 10% সদস্য যদি সেখানে উপস্থিত না থাকে তাহলে কিন্তু সেই সবার যে অধিবেশনকে কিন্তু সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি তিনি দিয়ে থাকেন। ঠিক আছে, স্পিকারের কাছে এই ক্ষমতাটা রয়েছে। নেক্সট হলো অর্থ বিল, যৌথ অধিবেশন এবং কমিটি সংক্রান্ত বিষয়ে স্পিকারের ক্ষমতা। তো অর্থ বিল সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য স্পিকারের ক্ষমতা, যে কোনো বিল অর্থ বিল কিনা তা নিয়ে বিতর্ক দেখা দিলে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তিনি সার্টিফিকেট প্রদান করবেন। ঠিক আছে, কোনো বিল অর্থ বিল কিনা এই নিয়ে যদি লোকসভার সদস্যদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে স্পিকারের কাছে সেই ক্ষমতাটা থাকবে যে সেই বিলটাকে অর্থ বিল কিনা বা সাধারণ বিল কিনা সেই হিসেবে মত দেওয়ার। ঠিক আছে, তো স্পিকার যেই এখানে মত প্রকাশ করবে তো সেটাই কিন্তু চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে এবং তিনি সার্টিফিকেট প্রদান করে থাকেন সেই বিল সম্পর্কে, যেটা সেটা সাধারণ বিল না অর্থ বিল, তিনি কিন্তু সার্টিফিকেট দিয়ে থাকেন। নেক্সট হলো যৌথ অধিবেশনে সভাপতিত্ব করা। পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশনে স্পিকার সভাপতিত্ব করেন এবং সবার নিয়ম কানুনগুলোকে স্থির করেন। তো পার্লামেন্টের যখন যৌথ অধিবেশন হয় তখন সেই যৌথ অধিবেশনে কিন্তু লোকসভার স্পিকারই কিন্তু সভাপতিত্ব করে থাকেন এবং যতগুলো সেই সবার নিয়ম কানুনগুলো থাকে সেই নিয়ম কানুন কিন্তু স্পিকারই স্থির করেন। নেক্সট হলো সংসদীয় কমিটি পরিচালনা করা। রুলস কমিটি এবং বিজনেস অ্যাডভাইজারি যে কমিটি রয়েছে তার প্রধান হিসেবে কাজ করেন এবং অন্যান্য কমিটির সভাপতিদেরকে তিনি নিয়োগ করেন। তো রুলস কমিটি এবং অ্যাডভাইজারি কমিটির প্রধান হিসেবে লোকসভার স্পিকার কাজ করে থাকেন এবং বাকি কমিটির যে সদস্যদের কিন্তু তিনি
নিয়োগ করে থাকেন। তো তার কাছেও কিন্তু এই সমস্ত ক্ষমতাগুলো দেয়া হয়েছে। নেক্সট হলো রাষ্ট্রপতির সাথে যোগসূত্র এবং বর্তমান কি কি ভূমিকা তিনি পালন করে থাকে। তো রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে যোগসূত্র স্থাপনের যে একটা রয়েছে অধিকার, তো সেই অধিকারটা কিন্তু স্পিকারের কাছে রয়েছে। মানে রাষ্ট্রপতি এবং লোকসভার সঙ্গে যোগসূত্র স্থাপন হিসেবে স্পিকার এখানে কাজ করে থাকে। পার্লামেন্ট এবং রাষ্ট্রপতির মধ্যে মূল সংযোগকারীর ভূমিকা কিন্তু স্পিকার পালন করে থাকেন। রাষ্ট্রপতির বাণী সবার সম্মুখে পেশ করেন এবং সবার যাবতীয় তথ্য রাষ্ট্রপতিকে তিনি জানান। ঠিক আছে, তো রাষ্ট্রপতির যে সমস্ত বাণীগুলো রয়েছে তিনি সভাতে পেশ করেন এবং সভা থেকে যদি কোনো তথ্য রাষ্ট্রপতিকে যদি পাঠানো হয় তাহলে তিনি স্পিকারই কিন্তু এই কাজটা করে থাকেন। নেক্সট হলো জোট রাজনীতির যুগে গুরুত্ব। তো বর্তমান জোট সরকারের যুগে স্পিকারের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল। তো এখনকার যে রাজনীতি হচ্ছে জোট রাজনীতি, এবং এই সমস্ত রাজনীতির ক্ষেত্রে স্পিকারের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, বিচক্ষণতা এবং যোগ্য নেতৃত্বের উপর সংসদীয় গণতন্ত্রের সাফল্য খুব বেশি নির্ভর করে। ঠিক আছে, তো এখানে জোট রাজনীতির ক্ষেত্রে স্পিকারের নিরপেক্ষ হওয়া, ঠিক আছে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখা, বিচক্ষণতা এবং যোগ্য নেতৃত্ব রাখা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।